One Day Suspense, a audio story book with digital sound effect. এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। বঙ্গদেশের অধিষ্ঠাত্রী কালীঘাটের কালীমায়ের কথা আজ শেষ পর্ব। আজকের অন্নভোগ পর্ব আগের মতো জমজমাট না হলেও তার আয়োজনে খামতি নেই। স্বাভাবিকভাবেই আজ যেখানে এত আয়োজন, এত আড়ম্বর, সেখানে ভোগের আয়োজনও হবে বিপুল। মহিলারা রান্নার আনুষঙ্গিক কাজে সাহায্য করলেও রান্নার অধিকার একমাত্র পুরুষ ব্রাহ্মণের। এই রান্না করতে হয় উপোস থেকে। আগের মতোই মায়ের রান্না হয় কাঠের আগুনে। ভোগের জন্য প্রতিদিন 30 কেজি ঘি ভাত, 4 কেজি সাদা ভাত, 20 কেজি শাকসবজি, নানা ধরনের মাছ 15 কেজি, ছাগ মাংস 8-10 কেজি, পায়েস 30 কেজি রান্না করা হয়। অন্নভোগে লাগে গোবিন্দভোগ চাল, আর রান্নার শুরুতেই মিছরি ও নতুন গুড় দিয়ে পায়েস করে নেওয়া হয়। তবে মাকে নিবেদনের আগেই খানিকটা পায়েস আলাদা করে তুলে রাখা হয়। অনেক ভক্তই মায়ের জন্য পায়েস বাড়িতে নিয়ে যান অন্নপ্রাশন অনুষ্ঠানের জন্য। তবে মায়ের ভোগ আমিষ হলেও বাসুদেবের ভোগ হয় নিরামিষ। এই ভোগে গোবিন্দভোগ চালের ঘি ভাত, সাদা ভাত, পোলাও, পার্শে, ইলিশ, রুই, যখন যেরকম মাছ থাক পাওয়া যায় সেটি হয়, আর মাংস থাকে প্রতিদিনই। এই মন্দিরের প্রথম ছাগবলি মাংস মায়ের অন্নভোগে নিবেদন করা হয়। মুগের ডাল, শুক্তো, 5 রকম ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, পায়েস ইত্যাদি হল অন্নভোগের বিশেষ কয়েকটি পদ। ঋতু অনুযায়ী দেবীকে শাকসবজির ভোগ দেওয়া হয়। দুপুরের এই অন্নভোগের শেষে মুখশুদ্ধি হিসাবে মাকে পান নিবেদন করা হয়। প্রত্যেক দিন সন্ধ্যারতির সময় মাকে দেওয়া হয় ডাবের জল, লুচি আর আলু ভাজা এবং কয়েক রকম মিষ্টি। রাত 11টার সময় মায়ের রাতের ভোগ নিবেদন করা হয়, দেওয়া হয় মিষ্টি। এছাড়া দরিদ্র নারায়ণ সেবার জন্য থাকে খিচুড়ি, ছেঁচড়া ইত্যাদি। অন্যান্য শক্তিপীঠের মতো কালীঘাটেও বলির রেওয়াজ রয়েছে। সংখ্যায় তা কমে এলেও এখনও তা হয়। কালী মন্দির সংলগ্ন নাট মন্দিরের পাশে ঘেরা জায়গায় পাশাপাশি 2টি হাঁড়ি কাঠ আছে। এর একটিতে সারা বছর ধরেই ছাগল বলি হয়, আর অন্যটিতে কালী পুজোর দিনের বিশেষ বলি দেওয়া হয়। এখানে মোষ, ছাগলের পাশাপাশি বলি দেওয়া হয় হাঁস, মুরগি, পায়রা, আম, শশা, চাল কুমড়ো। কালীঘাটে একসময় নরবলি হতো, এমনকি আলাদাভাবে জীব, হাতের আঙ্গুল বলি দেওয়ার ঘটনাও আমরা জানতে পারি। প্রতিটা সতীপীঠেই একজন করে ভৈরব থাকেন। যেমন কাশীতে আছেন কাল ভৈরব, কালীঘাটের দেবী কালীর ভৈরব হলেন নকুলেশ্বর। তিনি এই দেবীতীর্থের দ্বারপাল, রক্ষাকর্তা। মন্দিরের ঈশান কোণে নকুলেশ্বর ভৈরবের অবস্থান। নকুলেশ্বর ভৈরব স্বয়ত্ত। কালীঘাটে সতীর অঙ্গ পড়ার সময়ই এই ভৈরবের উদ্ভবের আবির্ভাব হয়েছিল। ইনি বহুকাল লোকচক্ষুর আড়ালে ছিলেন। কালীঘাটে নকুলেশ্বর ভৈরব লিঙ্গের কথা বলা আছে মহালিঙ্গেশ্বর তন্ত্রতে। সেখানে বলা হয়েছে ভদ্রেশ্বর দেবেশী কল্লেশ্বর এরহি নকুলেশ্বর কালীঘাট্টে শ্রীহট্টে হাটকেশ্বর। আবার পীঠ নির্ণয় গ্রন্থ নকুলেশ্বর ভৈরবের কথা উল্লেখ আছে। নকুলিশ্ব কালীপীঠে দক্ষ পাদঙ্গুলি চোজে সর্বাসিদ্ধি করে দেবী কালিকা তত্র দেবতা। রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে উল্লেখ করেছেন কালীঘাটে 4টি আঙ্গুলি ডান পার, নকুলেশ ভৈরব কালিকা দেবী তার। কালীঘাটে কালীকুণ্ডের বিপরীত দিকের হালদারপাড়া রোড বরাবর একটু হাঁটলেই রয়েছে নকুলেশ্বর ভৈরব মন্দির। তবে এই মন্দির রাতারাতি গড়ে ওঠেনি। কালীঘাট যখন সতীপীঠ বলে পরিচিতি পেয়েছে, তখনও নকুলেশ্বর ভৈরবের আবাস ছিল একটি কুটিরে। বর্তমানে নকুলেশ্বর মন্দির পোক্ত করে তৈরি। মন্দিরের শ্বেত পাথরে পাতানো মেঝের থেকে কিছুটা নিচে গর্তের মধ্যে আছেন ভৈরব নকুলেশ্বর। মন্দিরে গৌরীপটে তার অবস্থান। এটি অন্যান্য শিবলিঙ্গের চেয়ে একটু আলাদা।
এর ওপরের অংশটি পোড়া ঝামা ইটের মতো এবং আকারে সম্পূর্ণ গোলও নয়। উপরের অংশের তুলনায় গৌরীপট্টটি অনেক বড়। ভৈরবের এক পাশে রয়েছে ডান দিকে সুরমোড়া গণেশ এবং আরেক পাশে অবস্থান করছে নকুলেশ্বর মহাদেবের বাহন ষাঁড়ের প্রাচীন মূর্তি। বর্তমানে নকুলেশ্বর মন্দিরটি 1854 সালে নির্মাণ করেন তারা সিংহ নামে এক পাঞ্জাবি ব্যবসায়ী। শোনা যায় একবার ব্যবসায় প্রচুর মুনাফা করে তিনি ঠিক করেন বারাণসীর সন্ন্যাসীদের জন্য একটা মঠ নির্মাণ করবেন। সেই মতো তিনি পাথর বোঝাই নৌকো নিয়ে হাজির হন বারাণসীতে, কিন্তু প্রচণ্ড স্রোতের টানে নৌকো ঘাটে লাগাতে ব্যর্থ হন। এই পরিস্থিতিতে তারাসিংহ ঠিক করেন নৌকো ফিরিয়ে না নিয়ে গিয়ে অন্য কোথাও একটা মঠ বা মন্দির তৈরি করবেন। এইভাবে তারাসিংহের নৌকো এসে পৌঁছায় হাদি গঙ্গার তীরে কালীঘাটে। সেখানে পৌঁছিয়ে তিনি নকুলেশ্বর ভৈরবের সন্ধান পান। এভাবেই তৈরি হয় নকুলেশ্বর ভৈরবের পাকা মন্দির। এক সময় নকুলেশ্বর মন্দিরকে কেন্দ্র করে জমাটি চড়ক মেলার আসর বস্তু বলে স্থানটি আজও চড়কডাঙ্গা নামে পরিচিত। তবে চড়ক না হলেও শিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তির নীলষষ্ঠী উপলক্ষে বহু মানুষ আসেন এই নকুলেশ্বর মন্দিরে। কালীঘাটের মূল মন্দিরটি 8 কাঠা জমির উপর তৈরি হয়েছে। উচ্চতা 60 হাত এবং ভিতরের পরিসর 50 হাত। কালীঘাট মন্দিরের গঠন বৈচিত্র্য একটু আলাদা। উপরের চালাটি নিচের চালার বেশ কিছুটা তফাতে রয়েছে। মন্দিরের চূড়ায় রয়েছে ত্রিকোণা ধাতব পতাকা, যার সঙ্গে আড়াআড়িভাবে যুক্ত রয়েছে একটি ত্রিশূল, যা শিব ও শক্তির সমন্বয়ের প্রতীক। আগে মন্দিরের চূড়ায় 10 ভরি সোনার কলসটি ছিল। বাজ পড়ে মাটিতে পড়ে যাওয়ার পর সেটি এখন ব্যাংকের ভল্টে আছে। এখন যে 3টি সুউচ্চ কলস্তম্ভ রয়েছে সেগুলো সিমেন্ট নির্মিত। দেবী কালিকার মন্দিরে প্রবেশের বেশ কয়েকটি পথ আছে। এর মূল তোরণদ্বারকে 1 নম্বর গেট বলে। এই তোরণদ্বারের উপরে নহবতখানা। এখানেই কালীঘাট টেম্পল কমিটির অফিস। যে সমস্ত ভক্ত গঙ্গার দিক থেকে আসেন তারা এই প্রবেশপথ দিয়েই মন্দিরে ঢোকেন। এক সময় নহবতখানায় নহবতের আসর বস্তু। 2 নম্বর গেটের নাম বিল্লা গেট। সাধারণত দুর্গাপুজো, কালী পুজো ইত্যাদি বড় উৎসব অনুষ্ঠানের সময় অতিরিক্ত ভিড়ের জন্য এই প্রবেশপথ খুলে দেওয়া হয়। দেশের অন্যতম ধনী বিল্লা পরিবারের লোকজন মাতৃদর্শনে এলে এখান দিয়েই ঢোকেন। আসলে বিল্লা পরিবারই বিভিন্ন সময়ে কালীঘাটের মন্দিরের সংস্কার করেছে। মন্দিরের বড় কোনো মেরামতির প্রয়োজন হলে তারাই উদ্যোগ নিত। 60-এর দশকে একবার বাজ পড়ে মন্দির কিছুটা ক্ষতিগ্রস্ত হলে বিল্লারা মন্দিরটি মেরামত করে দেন। এমনকি কালীকুণ্ড হ্রদটিকে 70 দশকের গোড়ায় সুন্দরভাবে বাঁধিয়ে দেন বিল্লারাই, যার বর্তমান নাম কুণ্ডুপুকুর, যা ছড়িয়ে বিস্তীর্ণ 5 কাঠা জায়গা জুড়ে। এই পুকুরের পাশে মহিলা ভক্তদের জন্য কয়েকটি স্নানঘরও তৈরি করা হয়েছে। কুণ্ডুপুকুরের সঙ্গে গঙ্গার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর এখন এর জল ডিপ টিউবওয়েল থেকেই আসে। তবে 3 নম্বর গেট দিয়ে বেশিরভাগ ভক্ত মন্দিরে ঢোকেন। এই পথে ঢুকলেই সামনে বাঁধানো চত্বরের উপর দেবদেউল। মন্দিরের 4 নম্বর গেট দক্ষিণ কোণে। মন্দিরে যে স্থানে পাটাবুড়ি হয় সেখানে আরও 2টি প্রবেশপথ রয়েছে, একটি বড়, অন্যটি একটু ছোট। বলিস্থানের পাশে প্রশস্ত নাট মন্দিরে গীতা ও চণ্ডীপাঠ এবং হোমযজ্ঞ হয়। তাছাড়া শ্যামাসঙ্গীত ও ভক্তিগীতির আসর বসে নাট মন্দিরে। নাট মন্দিরের এক পাশে মায়ের ভোগের রন্ধনশালা। রন্ধনশালার গায়ে রয়েছে ছোট আরেকটি প্রবেশপথ। সেটি পেরিয়ে কয়েকটা সিঁড়ি উঠলেই সেতু মতো একটি জায়গা আছে, যা মূল মন্দিরের সঙ্গে যুক্ত। এটি ভিআইপি দর্শনার্থীদের প্রবেশপথ। মন্দিরের ভিতর 1 নম্বর গেটের বাঁ হাতে রয়েছে শ্যামরায়ের মন্দির ও দোল মঞ্চ। এটি সেই ভবানী দাসের কুল দেবতার মন্দির, যাকে তিনি দেশের বাড়ি থেকে কালীঘাটে নিয়ে এসে কালী মায়ের মন্দিরের দেওয়ারের কুলুঙ্গিতে রেখেছিলেন।
1723 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ থেকে আগত জনৈক ভক্ত নিজের খরচে শ্যামরায়ের জন্য একটি ছোট ঘর তৈরি করে দেন। পরে 1843 সালে দক্ষিণ 24 পরগনার বাওয়ালি নিবাসী বৈষ্ণব জমিদার উদয়নারায়ণ মণ্ডল শ্যামরায়ের সেই ছোট ঘরটি ভেঙে এই জায়গাতেই বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন। 1858 সালে সাহানগর নিবাসী মদনমোহন কোলে নামে এক ব্যক্তি শ্যামরায়ের দোলমঞ্চ তৈরি করে দেন। এখানে প্রতিদিন শ্যামরায়ের পুজো ও ভোগ হয়, দেওয়া হয় বৈকালিক ভোগও। রামনবমী দোলযাত্রায় অনুষ্ঠিত হয় শ্যামরায়ের প্রধান উৎসব। উৎসব উপলক্ষে ফুল দিয়ে রাধা মাধবকে সাজিয়ে বাজনা সহ শোভাযাত্রা বের করা হয়। শ্যামরায়ের মন্দিরের পূর্ব দিকে ষষ্ঠীতলা, যেখানে সন্তানের মঙ্গল কামনায় নারীরা নানা উপচার করে থাকে। কালী মন্দিরের বাইরে শ্যামরায় বিগ্রহের আরেকটি অধিষ্ঠান মন্দির আছে। দেবীক্ষেত্র কালীঘাট নাম শুনেই বোঝা যায় গঙ্গা নিকটবর্তী কোনো অঞ্চল। তবে আজ আর সেই দিন নেই। এককালের আদি গঙ্গা হারিয়েছে তার গৌরব। আজকের মজে যাওয়া চেহারার সঙ্গে কোনো মিল নেই। এককালে এই আদি গঙ্গা বাংলার ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কালীঘাটের মন্দিরের কাছে গঙ্গার যে ঘাটটি আছে তা মায়ের সদর ঘাট নামে পরিচিত। আগেই উল্লেখ করেছি, এই ঘাটটি নির্মাণ করেছিলেন হুজুরিমল। মন্দির চত্বরে 4টি শিব মন্দিরও স্থাপন করেছিলেন তিনি। সদরঘাটের মুখে আছে 2টি মন্দির, ডান দিকে জগন্নাথ মন্দির ও বাঁ দিকে সন্তোষী মায়ের। আদি গঙ্গার ঘাট থেকে মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুই ধারে নানা রকম দোকান রয়েছে। সদরঘাট লাগোয়া আরও আছে মা বগলা ও নবগ্রহ মন্দির। এখানে শিবেরও পুজো হয়। মন্দির চত্বরের বাঁদিকে রয়েছে প্রাচীন আটচালা শিবনারায়ণ মন্দির। মন্দিরের মধ্যে একই সঙ্গে আছে শিবলিঙ্গ এবং কোষ্ঠী পাথরের নারায়ণ মূর্তি। শিবনারায়ণ মন্দিরের ঠিক পাশেই আছে শ্যামরায় মন্দির, যা পুরাতন শ্যামরায় মন্দির বলে পরিচিত। শ্যামরায়ের এই মন্দিরটি কালীঘাট মন্দির অঙ্গনের ঠিক বাইরে পশ্চিম দিকে অবস্থিত। মন্দিরে আছে বেলকাঠের শ্যাম ও নিমকাঠের শ্রীরাধিকার বিগ্রহ। এখানকার বিগ্রহ দুটি কাঠের তৈরি। শ্যামের বিগ্রহটি কারো মতে এই বিগ্রহ দুটি প্রতিষ্ঠাতা গোবিন্দপুরের বিখ্যাত বণিক গোবিন্দ রায়। আবার কেউ বলেন এই বিগ্রহ দুটি একসময় রাজা বসন্ত রায়ের বাড়িতে পুজো করা হতো। পরে বিগ্রহ দুটিকে এই মন্দিরে নিয়ে আসা হয়। কালীঘাট মন্দির চত্বরে প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকে আছে আরও একটি শ্যামরায়ের মন্দির, যেখানে বিগ্রহটি ছিল দেবীর সেবায়িত ভবানী দাসের, যার ইতিহাস আগেই বলেছি। কালীঘাট মন্দিরে যাওয়ার মূল রাস্তা কালী টেম্পল রোডের দুপাশে নানা জিনিসের পসরা সাজিয়ে বসে হকারেরা। কালীঘাট মন্দিরের গায়েও বেশ কয়েকটি দোকান রয়েছে, যা কালীঘাট টেম্পল কমিটির থেকেই ভাড়া নেওয়া। তবে কালী টেম্পল রোডের দোকানগুলির ভাড়া উক্ত বাড়ির মালিক আদায় করেন। নানা সময় কালীঘাটের পবিত্র ভূমি স্পর্শ করেছেন নানা বিখ্যাত মহাপুরুষেরা। মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের প্রস্তাবে মহাসাধক ব্যামাখাপা কালীঘাটে এসেছিলেন মায়ের দর্শনে। আবার শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদাও অনেকবার এসেছিলেন কালীঘাটে। কালীঘাটের মন্দিরের কাছেই আছে রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত গদাধর আশ্রম। এমনকি কালীঘাটে একবার রামকৃষ্ণদেবের দিব্য দর্শনও ঘটে। মন্দিরে মায়ের পুজো দিয়ে বেরিয়ে এসে গাড়িতে উঠে ভাগ্নে হৃদয়কে বলেন, আজ এখানে এসে মাকে দেখলুম বালিকা বেশে। বাঁশবাগানে আর কয়েকজন বালিকার সঙ্গে মা ফড়িং ধরছেন। এমনই অনেক দেবী কেন্দ্রিক নানা অলৌকিক কাহিনী ভাসে কালীঘাটের হাওয়ায়। এভাবেই প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত অগণিত ভক্ত সমাগম ঘটে মায়ের মন্দিরে। সংসারী মানুষ থেকে সন্ন্যাসী, কেউ আসেন কামনা বাসনা নিয়ে, কেউ বা আসেন
নিছক আধ্যাত্মিক টানে মা কাউকেই বঞ্চিত করেন না। দেবী মাহাত্ম্যে এভাবেই মহাতীর্থ কালীঘাট হয়ে উঠেছে ভক্ত ও ভগবানের প্রকৃত মিলনক্ষেত্র। নমস্কার।